আপনার যদি লাইফে কখনো একটা এরকম ভাঁজ করা ফোন অর্থাৎ ফ্লিপ ফোন ইউজ করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা দেখলে হয়তো আপনার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন Samsung Galaxy Z Flip 4, যেই ডিভাইসটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে মাত্র 42,000 টাকায় যদি ইউজ। কিন্তু একটা কথা, 42,000 টাকায় কি আপনারা এমন একটা ফোন কিনবেন যেখানে স্ক্রিনে এমন একটা ভাঁজ পড়ে, আবার এখানে ফ্লিপ করলে একদম ইটের মতো দেখা যায়, পকেটে রাখতে একটু ঝামেলা হয় এবং টেলিফোটো লেন্স নেই? আজকের ভিডিও জুড়ে কথা বলবো Samsung Galaxy Z Flip 4 নিয়ে, জানাবো এই ফোনটির ভালো দিক কি, এই ফোনটির মন্দ দিক কি, এবং 2 বছর আগে রিলিজ পাওয়া এই ডিভাইসটি 2025 সালের এই সময় এসে কেনা উচিত হবে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্সে। এই মুহূর্তে ডিসপ্লেতে তাদের নাম্বার দেখতে পাচ্ছেন। এই ফোনটি তাদের কাছে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র 42,000 টাকায়। তবে দাম কিন্তু সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্সের ফেসবুক গ্রুপে। এছাড়াও তাদের ফিজিক্যাল শপ আছে যমুনা ফিউচার পার্কে, আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটা ডিসকাউন্ট। তো প্রথমেই কথা বলবো এই ফোনটির অন্যতম আকর্ষণ, অর্থাৎ এই যে ফ্লিপ করার পরে যে ডিসপ্লে নিয়ে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ডিসপ্লেটা একটা ভাঁজ, এই ভাঁজটার বিষয়ে পরে কথা বলবো। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা 120 হার্জ রিফ্রেশ রেটের এবং এখানে ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত, অর্থাৎ একেবারে কড়া রোদেও এই ডিসপ্লেটা দেখতে কোনো ধরনের অসুবিধা হয় না। কিন্তু একটা সমস্যা কি জানেন, এখানে যে মাঝখানে অর্থাৎ যে ফ্লিপ খোলার পরে এখানে মাঝখানে একটা ভাঁজ আছে, এই ভাঁজটার কারণে কিন্তু এই ডিসপ্লের মাধ্যমে যে আপনি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে একটু সমস্যা হতে পারে প্রথম কয়েকদিন। কিন্তু আমি মোটামুটি এই ফোনটি গত 2 সপ্তাহ ধরে ব্যবহার করছি, আমার কিন্তু এই বিষয়টা ইউজ টু হয়ে গিয়েছে। তো যারা এই ফোনটা ব্যবহার করছেন জানাবেন যে এখানে যে ভাঁজটা আছে এই ভাঁজটা কিন্তু সবসময় প্রবলেম করে কিনা। ডিসপ্লের কোয়ালিটি নেই বললে, এই ফোনটির ডিসপ্লে বেশ কালারফুল। স্যামসাংয়ের ডিসপ্লে আলাদা করে নতুন কিছু বলার কিছু নেই, একেবারে স্মুথ একটা ডিসপ্লে টাচ রেসপন্স অসাধারণ। আর এছাড়াও ইউটিউব, নেটফ্লিক্সে আমি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ দারুণ একটা ফিল পেয়েছি। তবে হ্যাঁ, আবারও বলছি, প্রথম দিকে এখানে যে ভাঁজ আছে এই ভাঁজটা কিন্তু একটু প্রবলেম ফিল করাতে পারে। আর এই ফোনটা ফ্লিপ করলে এখানে কিন্তু সেকেন্ডারি একটা ডিসপ্লে পাচ্ছেন। এই ডিসপ্লেটা 2 ইঞ্চির, তবে 2 ইঞ্চির হলেও ডিসপ্লেটা কিন্তু বেশ স্মার্ট। এখানে নোটিফিকেশন দেখা যায়, মিউজিক কন্ট্রোল করা যায় বা কভার স্ক্রিন দিয়ে সেলফি তোলা যায়, অর্থাৎ এই ডিসপ্লেটা কিন্তু বেশ কাজের। এখানে ডিসপ্লে দিয়েছে শুধুমাত্র ঘড়ির টাইম দেখবেন এমন কিছু না, অর্থাৎ ডিসপ্লেটা কিন্তু এখানে যে ডিসপ্লে আছে এটা খুব ভালো একটা কাজের একটা ডিসপ্লে। সো এই ফোনটির ডিসপ্লেটা কিন্তু দারুণ, কিন্তু এখানে যে ক্রেভটা আছে এই ক্রেভটা কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে। কিন্তু সেকেন্ডারি যে ডিসপ্লেটা আছে এটা মনে হতে পারে ইউজফুল না, কিন্তু আমি গত কয়েকদিনের ব্যবহারে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লেটা বেশ ইউজফুল। কথা বলবো এই ফোনটির অন্যতম আকর্ষণ এর ডিজাইন নিয়ে। ফোনটা হাতে নেওয়ার পরেই কিন্তু আলাদা একটা ফিল অনুভব করবেন। ফ্লিপ ফোন যারা একেবারে কোনোদিনই ব্যবহার করেননি তাদের কাছে মনে হবে একদম নতুন কিছু। বিশেষ করে এভাবে যখন ফোনটা ধরবেন হাতের তালুতে, এটা যে একদম ছোট একটা ফোন, কিন্তু একটু যতক্ষণ ফোনটা আপনি ওপেন করবেন এখানে কিন্তু আপনার বেশ বড় একটা ডিসপ্লে এবং ডিসপ্লেটা বেশ লম্বা। যারা সনি এক্সপিরিয়া ফোন ব্যবহার করেন তারা এই বিষয়টা একটু রিলেট করতে পারবেন যে ডিসপ্লে লম্বা হলে কী ধরনের অসুবিধা হয়। এক হাতে ব্যবহার করতে কোনো ধরনের অসুবিধা নেই, তবে হাত কিন্তু একবারে উপর পর্যন্ত পৌঁছে না। আর ফ্লিপ ফোন হওয়ার কারণে কিন্তু এইভাবে যখন আপনি বারবার ফ্লিপ খুলবেন এবং নামাবেন এটা কিন্তু আলাদা একটা ফিল দেয়। এছাড়াও এই ফোনটি বেশ ডিউরেবল। সো ওভারঅল যারা ফ্লিপ ফোন চালাননি আগে কখনো তাদের কাছে প্রথম কয়েকদিন একটু সমস্যা ফিল হতে পারে, কিংবা একটু রোমান্টিক অনুভব করতে পারেন যে ফ্লিপ একটা ফোন ব্যবহার করছেন, কিন্তু কয়েকদিন ব্যবহার করার পরে একটু বিরক্ত ফিল হতে পারে যে ফোনটা লম্বা এই কারণে। কিন্তু এই ফোনটার ওভারঅল যদি চিন্তা করি সবকিছু কিন্তু বেশ ভালো। কথা বলবো এই ফোনটির প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 এর প্রসেসর। পারফরমেন্স এক কথায় দুর্দান্ত, গেম, মাল্টিটাস্কিং সব কিছু খুবই স্মুথ পেয়েছি। 8 জিবি র্যামের সাথে পাচ্ছেন 128 জিবি স্টোরেজ, কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু কোনো ধরনের মেমোরি কার্ডের সাপোর্ট নেই। এখন যদি পারফরমেন্সের কথা বলি, এই ফোনটিতে কোনো ধরনের হিটিং ইস্যু নেই। একসাথে অনেকগুলো অ্যাপ রান করা যায়, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায় এবং একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে, অর্থাৎ একেবারে ফ্ল্যাগশিপ একটা পারফরমেন্স কিন্তু আপনারা এই ফোনটির মাধ্যমে পেয়ে যাবেন। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার নিয়ে। ওয়ান ইউআই সফটওয়্যারের ইন্টেলিজেন্ট কাস্টমাইজেশন খুব ভালো। স্ক্রিন স্প্লিট করে দুটো অ্যাপ চালানো যায়, হাফ ফোল্ডে ভিডিও দেখা যায়, সবই অপটিমাইজড। এছাড়াও কিন্তু আপনি এই ফোনটা এভাবে ফোল্ড করে আপনার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটাকে আপনি কিন্তু একেবারে কম্পিউটার মতো ব্যবহার করতে পারবেন, অর্থাৎ নিচের যে স্ক্রিনটা এটাকে টাচপ্যাড এবং উপরের স্ক্রিনটাকে কিন্তু আপনারা ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। সো ওভারঅল এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর পারফরমেন্স অনেক ভালো। 2025 সালের এই সময়ে এসেও যারা ফ্ল্যাগশিপ পারফরমেন্স চান তাদের জন্য মনে হয় স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4 কিন্তু খুব একটা খারাপ ডিল না। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। ডেলেটে ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ চমৎকার, কালার অ্যাকুরেসি খুবই ভালো এবং ডিটেলস এক কথায় অসাধারণ। মোট কথায় দিনের আলোয় ছবি তুলতে কিন্তু বেশ মজা পাবেন।
এছাড়াও পাচ্ছেন 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এখানে কিন্তু ডিটেলস কিছুটা লস হয়, তারপরে ইনস্টাগ্রাম পোস্ট কিংবা ট্যুরের ছবি তোলার জন্য অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেলের ছবি তোলার জন্য এই ফোনটির আলট্রা ওয়াইডটা খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি চলার মতো। এছাড়াও পোর্ট্রেট মোড আছে যেখানে ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু খুবই ন্যাচারাল, তবে মাঝে মাঝে কিন্তু এজ ডিটেকশন গরমিল করে। এছাড়াও নাইট মোডের পারফরমেন্স বেশ ভালো পেয়েছি, কিন্তু আইফোন বা পিক্সেলের সাথে যদি তুলনা করি তাহলে কিন্তু এই ফোনটির নাইট মোড একটু পিছিয়ে থাকবে। ফোনটিতে পাচ্ছেন 10.8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে সেলফি ক্যামেরাটা খুব বাজে, একেবারে ঘোলা ঘোলা ছবি আসে। সো সেলফি ক্যামেরা কিন্তু খুব একটা ভালো নেই, তবে একটা কথা এখানে চমক আছে। চমকটা কি, এখানে পিছনে যে রেয়ার ক্যামেরা আছে, রেয়ার ক্যামেরাতে কিন্তু আপনারা সেলফি তুলতে পারবেন। আপনারা রেয়ার ক্যামেরা দিয়ে এখানে পিছনে যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটা কিন্তু আপনারা এইভাবে, আমি দেখাই একটু, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন অনেকে, অর্থাৎ এখানে কিন্তু রেয়ার ক্যামেরায় আপনারা কিন্তু ভিউটা দেখতে পাচ্ছেন। এই কারণে কিন্তু আমি যদি সেলফি তুলতে চাই তাহলে কিন্তু রেয়ার ক্যামেরার মাধ্যমে সেলফি তুলতে পারি। সো এই কারণে সামনের ক্যামেরা একটা থাকলেও 10.8 মেগাপিক্সেল, যেটা যত খারাপই হোক আমি কিন্তু রেয়ার ক্যামেরায় বেস্ট সেলফি তুলতে পারছি। এই কারণে কিন্তু ছবিগুলোর কোয়ালিটি খুব ভালো আসে। ফোনটি দিয়ে 4K রেজোলিউশনে ভিডিও শ্যুট করা যায়, ভিডিও কোয়ালিটি বেশ ভালো, স্টেবিলাইজেশন আছে এবং কালার প্রোফাইলও ন্যাচারাল। অনেকে আছেন এইভাবে ধরে ভিডিও করতে চান, তাদের জন্য কিন্তু এটা এইভাবে ধরে ভিডিও করার অপশন আছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এই ফোনটা ভিডিওর জন্য কিন্তু বেশ শক্তিশালী একটা ফোন। সো এই ফোনটির ক্যামেরার কোয়ালিটি নিয়ে যদি বলি, ক্যামেরা কিন্তু রেয়ার ক্যামেরাটা আমার কাছে মোটামুটি এই বাজেটে ভালো লেগেছে। হ্যাঁ, পিক্সেল বা আইফোন থেকে পিছিয়ে থাকে, কিন্তু আপনি ফ্লিপের সাথে যদি মোটামুটি ক্যামেরা চান তাহলে কিন্তু এই ফোনটার ক্যামেরা ভালো। তবে সামনের ক্যামেরাটা খুব একটা আহামরি না, কিন্তু আপনি পিছনের যে রেয়ার ক্যামেরা আছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা সামনের ক্যামেরা খামতি পূরণ করতে পারবেন। এছাড়াও ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই বলবো। যারা আসলে ভিডিও জোর দিয়ে একটি ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটির ভিডিও কোয়ালিটি ভালো। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 3700 mAh এর ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ একটু খারাপ, একটু কম। একবার চার্জ দিলে মোটামুটি 4 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। কিন্তু একটা বিষয়, এখানে কিন্তু আপনি যদি হেভি ইউজ যদি না করেন, নরমাল ইউজ করেন তাহলে একদিন আরামে চলে যায়। তবে হ্যাঁ, হেভি ইউজ করলে এই ফোনটি দিনে 2 থেকে 3 বার চার্জ দিতে হয়। সো এই ফোনটি যদি আপনারা কিনেন, একটা পাওয়ার ব্যাংক অবশ্যই রাখতে হবে। সো এই ফোনটার নেগেটিভ দিকগুলো হচ্ছে কি, এই ফোনটা ক্রিজ, অর্থাৎ এখানে যে দাগ আছে, দাগ একটু মোটা ডিজাইন, টেলিফোটো ক্যামেরা নেই, আর স্লিপারি গ্লাস বডি। এসব মিলে সাবধানে না চালালে কিন্তু ফোনটা পড়ে গেলে কিন্তু একটু ভেঙে যেতে পারে এবং অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। তবে পজিটিভ দিক অনেক, বিশেষ করে ইউনিক ডিজাইন, মজার ফ্লিপিং এক্সপিরিয়েন্স, এই জিনিসটা। তারপর ভালো ক্যামেরা, দুর্দান্ত পারফরমেন্স, এক কথায় স্মার্ট ও স্টাইলিশ। সো 2025 সালের এই সময় এসব 42,000 টাকায় আপনার যদি একটা ফ্লিপ ফোন কিনতে ইচ্ছা করে, যেখানে মোটামুটি ভালো পারফরমেন্স চান, অর্থাৎ ভালো গেমিংও করতে পারবেন, এছাড়াও মাল্টিটাস্কিং করতে পারবেন, মোটামুটি ব্যাটারি ব্যাকআপ চান, ডিসপ্লেটা ওকে এবং সেকেন্ডারি ডিসপ্লের মজা নিতে চান, অর্থাৎ ফ্লিপের যদি সকল মজা নিতে চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4 কিন্তু একটা বেস্ট ফোন হতে পারে। আপনাদের কাছে কেমন লেগেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4 অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমাদের টিকটকেও কিন্তু আমি নিয়মিত ভিডিও দেই, ফেসবুকেও নিয়মিত ভিডিও দেই। চাইলে আমাদের টিকটকের যে চ্যানেলটা আছে সেটাও ফলো করতে পারেন, ফেসবুকের যে পেজটা আছে সেটাও আপনারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, অনেকে কিন্তু আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা আসলে নিয়মিত উৎসাহ পাই আরও ভিডিও বানানোর জন্য। আমাদের যদি কোনো দোষ থাকে সেটা আপনারা কমেন্টে জানাবেন যে ভাই আপনাদের ভিডিওর এই সমস্যা, সেগুলো আমরা আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।